1880 এর দশকের বোম্বাই রাত গভীর হয়েছে, আর সাগরের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে বন্দরের গায়ে। দূরে অসংখ্য জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে, কিন্তু এই অন্ধকারের আড়ালে চলছে এমন এক ব্যবসা যার মূল্য কোটি কোটি টাকা। পুলিশের চোখে ফাঁকি দিয়ে সোনা, রূপা আর বিদেশি পণ্য প্রবেশ করছে ভারতের বুকে। আর এই পুরো সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এক মানুষ, যার নাম শুনলেই ব্যবসায়ীরা সম্মান দেখাতো, রাজনীতিবিদেরা হিসাব কষে কথা বলতো, আর আন্ডারওয়ার্ল্ড তাকে ডাকতো একটাই নামে, হাজি মাস্তান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারের ছেলে বোম্বাইয়ের ইতিহাসের প্রথম বড় ডন হয়ে উঠলেন? কিভাবে একজন সাধারণ ডক শ্রমিক কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকার চোরাচালান সাম্রাজ্যের মালিক হলেন? কেন বলিউডের বড় বড় তারকা তার সঙ্গে সম্পর্ক রাখতেন? আর শেষ পর্যন্ত কিভাবে তার তৈরি করা আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্য ভেঙে জন্ম নিল আরও ভয়ঙ্কর গ্যাং যুদ্ধের যোগ? एक शख्स जिसे मुंबई अंडरवर्ल्ड का फाउंडर कहा जाता है, सबसे पहला डॉन भारत का, लेकिन उसने अपने हाथ से कभी गोली नहीं चलाई, कभी डंडा नहीं मारा, किसी को थप्पड़ रसीद नहीं किया, कत्ल की एक एफआईआर नहीं है उसके नाम पे। उस शख्स का नाम है हाजी मस्तान। 1926 সালের 1 মার্চ দক্ষিণ ভারতের তামিলনাড়ুর এক সাধারণ মুসলিম পরিবার জন্ম নেন একজন ছেলে। তার নাম রাখা হয় মাস্তান মির্জা। তখন কেউ কল্পনা করতে পারেনি একদিন এই ছেলে ভারতের অপরাধ জগতের ইতিহাসকে বদলে দেবে। সেই সময় ভারতের বহু দরিদ্র পরিবারের মধ্যে মাস্তানের পরিবারও ভালো জীবিকার খোঁজে বোম্বে, আজকের বোম্বাই পাড়ি জমায়। তখনকার বোম্বে ছিল স্বপ্নের শহর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের আশায় আসতো। কেউ সফল হতো, কেউ হারিয়ে যেত শহরের ভিড়ে। মাস্তানের পরিবারও খুব সাধারণ জীবনযাপন করত। সংসার চালাতে অল্প বয়সেই তাকে কাজ শুরু করতে হয়। স্কুলের বইয়ের বদলে তার হাতে উঠে আসে শ্রমের বোঝা। তিনি কাজ নেন বোম্বাই বন্দরের এক কুলি হিসেবে। সারাদিন বিশাল জাহাজ থেকে মালামাল উঠানো নামানো ছিল তার কাজ। কিন্তু অন্যদের মধ্যে শুধু শ্রমিক হলেই তাকে থাকতে চাননি তিনি। কাজ করতে করতেই তিনি একটি বিষয় লক্ষ্য করেন, এই বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসছে, কিন্তু সব মাল সরকারি হিসাবের মধ্যে নেই। অনেক ব্যবসায়ী গোপনে বিদেশি পণ্য নামায়। রাতের অন্ধকারে ছোট নৌকায় করে সোনা, রূপা, ইলেকট্রনিক্স ও দামি কাপড় বন্দরে ঢুকছে। স্বাধীনতার পর ভারত সরকার আমদানি পণ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, ফলে বিদেশি পণ্যের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। আর এই নিষেধাজ্ঞাই তৈরি করেছিল বিশাল কালোবাজার। মাস্তান বুঝে গেলেন, যেখানে চাহিদা আছে সেখানেই ব্যবসাও থাকবে। শুরুতে তিনি ছিলেন শুধু একজন তথ্যদাতা। কোন জাহাজ কখন আসবে, কোন কর্মকর্তা ডিউটিতে আছে, কোথায় নিরাপত্তা দুর্বল, এসব তথ্য তিনি চোরা কারবারিদের দিতেন। এই তথ্যের বিনিময়ে তিনি ভালো টাকা পেতে শুরু করেন। কিন্তু মস্তানের স্বপ্ন ছিল আরও বড়। খুব দ্রুত তিনি নিজেই ছোট্ট পরিসরে চোরাচালান শুরু করেন। সমুদ্রপথে সোনা ও রূপার বিস্কুট আনা হতো। আরব উপসাগর থেকে আসা জাহাজগুলো তার ব্যবসায় মূল ভরসা হয়ে ওঠে। তিনি বুঝেছিলেন, শুধু সাহস থাকলেই হবে না, দরকার বিশ্বাস। মাস্তান কখনো নিজের লোকদের সঙ্গে প্রতারণা করতেন না। তার কথা ছিল চুক্তি। ফলে অল্প সময়ে তিনি ব্যবসায়ীদের আস্থা অর্জন করেন। অন্যদিকে তিনি সবসময় নিজেকে পুলিশের সরাসরি সংঘর্ষ থেকে দূরে রাখার চেষ্টা করতেন। তিনি নিজেই খুব কমই হাতে কলমে কাগজ করতেন, বরং পুরো নেটওয়ার্ক পরিচালনা করতেন আড়াল থেকে। এই কৌশল তাকে দ্রুত আলাদা পরিচয় এনে দেয়। একজন চোরা কারবারি নন, বরং একটি সংগঠিত নেটওয়ার্কের নেতা হয়ে ওঠে। আর ধীরে ধীরে কাজ করতে শুরু করে অসংখ্য লোক। ধীরে ধীরে বন্দরে প্রতিটি কোণ, প্রতিটি গুদাম, প্রতিটি নৌকার খবর তার কাছে পৌঁছতে থাকে। কিন্তু মাস্তান বুঝেছিল, শুধু অপরাধ জগতের শক্তি দিয়ে দীর্ঘদিন টিকে থাকা যায় না। সমাজের প্রভাবশালী মানুষদেরও নিজের পাশে আনতে হবে। এই উপলব্ধি পরবর্তীতে তাকে নিয়ে যাবে রাজনীতিবিদ, ব্যবসা এবং বলিউডের সবচেয়ে প্রভাবশালী মহলের কাছে। আর সেই সিদ্ধান্তই তাকে সাধারণ চোরা কারবারি থেকে পরিণত করবে ভারতের ইতিহাসের প্রথম সেলিব্রিটি ডনে।
1960-এর দশকের শেষ ভাগ। বোম্বে শহর তখন দ্রুত বদলে যাচ্ছে। একদিকে শিল্পায়ন, অন্যদিকে বিদেশি পণ্যের তীব্র চাহিদা। সরকারি কঠোর আমদানি নীতির কারণে সাধারণ মানুষ বৈধভাবে অনেক বিদেশি পণ্য কিনতে পারত না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালেন হাজী মাস্তান। বন্দরের অন্ধকারগুলি থেকে শুরু হওয়া তার ব্যবসা, আর এই উপসাগর থেকে আসা জাহাজের মাধ্যমে সোনা, রূপা, ইলেকট্রনিক্স, দামি ঘড়ি এবং বিদেশি কাপড় নিয়মিতভাবে ভারতে প্রবেশ করতে থাকে। প্রতিদিন চালানের সঙ্গে বাড়তে থাকে তার প্রভাব, অর্থ ও ক্ষমতা। কিন্তু হাজী মাস্তান অন্যদের মতে শুধু অর্থ উপার্জনে সন্তুষ্ট ছিলেন না। তিনি খুব ভালো করেই বুঝেছিলেন, অবৈধভাবে অর্জিত সম্পদকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা হলে সেটিকে বৈধ ব্যবসায় রূপান্তর করতে হবে। আর সেই কারণেই তার নজর পড়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় বিনোদন শিল্পী বলিউডের দিকে। সেই সময় অনেক চলচ্চিত্র প্রযোজক ব্যাংক থেকে সহজে ঋণ পেতেন না। সিনেমা নির্মাণ ছিল অন্তত ঝুঁকিপূর্ণ ব্যবসা। হাজী মাস্তান এই যুগকে কাজে লাগিয়ে চলচ্চিত্রে অর্থ বিনিয়োগ শুরু করেন। ধীরে ধীরে তিনি এমন এক অর্থদাতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। বলিউডে তার উপস্থিতি ছিল একেবারেই আলাদা। সাদা ঝকঝকে স্যুট, কালো সানগ্লাস, দামি ঘড়ি এবং আত্মবিশ্বাস ব্যক্তিতে অনেক অন্য সবার থেকে আলাদা করে তুলছিলেন। তিনি প্রায় চলচ্চিত্র জগতের বড় বড় তারকা, প্রযোজক ও পরিচালকদের সঙ্গে দেখা করতেন। এই সম্পর্কগুলো শুধু সামাজিক ছিলই না, এইসবের মধ্যে তিনি নিজেকে আরও বিস্তৃত করেছিলেন। গণমাধ্যমও ধীরে ধীরে তার একটি ভিন্ন পরিচয় তৈরি হতে শুরু করে। অনেকে তাকে শুধু একজন চোরা কারবারি হিসেবেও নন, বরং একজন দানশীল ও প্রভাবশালী ব্যবসায়ী হিসেবেও দেখতে শুরু করে। দরিদ্র মানুষকে সাহায্য করা, বিভিন্ন সামাজিক উদ্যোগে অর্থ দেওয়া, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো, এইসব কাজ তার জনমত গঠন ভূমিকা রাখে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরে ধীরে তার কার্যক্রম সম্পর্কে আরও সতর্ক হয়ে উঠেছিল। গোয়েন্দা সংস্থাগুলো তার নেটওয়ার্কের ওপর নজরদারি বাড়ায়, কারণ তখন স্পষ্ট হয়ে গিয়েছিল হাজী মাস্তান আর শুধু একজন চোরা কারবারি নন, তিনি বোম্বাই আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালীর মুখে পরিণত হয়েছেন। একদিকে তার চারপাশে গড়ে উঠেছিল নতুন প্রজন্মের অপরাধ জগতের মানুষ। অনেক তরুণ তাকে অনুসরণ করতে শুরু করে। তাদের মধ্যে ছিলেন এমন কয়েকজন যারা পরিবর্তিতে বোম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সম্পূর্ণ নতুন রূপ দেবে। কিন্তু হাজী মাস্তানের সম্মান যত বড় হচ্ছিল, ততই তার চারপাশে তৈরি হচ্ছিল নতুন প্রতিদ্বন্দ্বী, নতুন ষড়যন্ত্র এবং নতুন বিপদ। 1970-এর দশকে হাজী মাস্তান শুধু একজন চোরা কারবারি ছিলেন না, তিনি পরিণত হয়েছিলেন এমন একজন প্রভাবশালী ব্যক্তিতে যার নাম উচ্চারিত হতো ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং আন্ডারওয়ার্ল্ড সব মহলে। তিনি প্রয়োজনীয় রক্তপাত এড়িয়ে চলতেন। যেখানে অন্যান্য অপরাধীরা অস্ত্রের মাধ্যমে আধিপত্য বিস্তার করত, সেখানে মাস্তান বিশ্বাস করতেন সম্পর্ক, প্রভাব এবং কৌশলের শক্তিতে। তিনি জানতেন শুধু অর্থ দিয়ে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়, তাই সমাজের প্রভাবশালী মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের কাছেও নিজের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেন। অনেক দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা করতেন, যার ফলে কেউ কেউ তাকে রবিন হুড বলেও উল্লেখ করত। তবে এই ভাবমূর্তি তার অবৈধ কর্মকাণ্ডকে বৈধ করে দেয়নি, বরং এটি ছিল তার প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ দিক। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বুঝতে শুরু করেছিল যে বোম্বাইয়ের চোরাচালান চক্রের অন্যতম প্রধান সংগঠন হাজী মাস্তান। তার বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়, কিন্তু সরাসরি তাকে আইনের আওতায় আনা সহজ ছিল না। তিনি সাধারণ নিজের নেটওয়ার্ক পরিচালনা করতে আড়াল থেকে এবং প্রকাশ্যে সংঘর্ষ এড়িয়ে চলতেন। ঠিক এই সময়ই বোম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের নতুন কিছু মুখের উত্থান ঘটতে শুরু করে। নতুন প্রজন্ম আরও অগ্রাসী, আরও সহিংস এবং আরও ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়। হাজী মাস্তানের তুলনায় তারা বন্দুক ও গ্যাং যুদ্ধকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। ফলে ধীরে ধীরে বোম্বাইয়ের অপরাধ জগতের চরিত্র বদলে যেতে থাকে। হাজী মাস্তান বুঝতে পারছিলেন যে আন্ডারওয়ার্ল্ড একসময় কৌশল, ব্যবসা এবং প্রভাবের ওপর দাঁড়িয়েছিল, সেটি এখন সহিংসতার দিকে ঝুঁকছে।
আর এই পরিবর্তনই ভবিষ্যতে তার সাম্রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও কঠিন সময়। সরকারের কঠোর অভিযান, নতুন আইন এবং অপরাধ দমনের বাড়তে থাকা চাপ শেষ পর্যন্ত হাজি মাস্তানের দীর্ঘদিনের প্রভাবকে নাড়া দিতে শুরু করে। 1980-এর দশকে ভারতের অপরাধ জগৎ দ্রুত পরিবর্তন হতে শুরু করে। যে বোম্বাই একসময় হাজি মাস্তানের শান্ত, হিসাবি এবং ব্যবসা কেন্দ্রীয় আন্ডারওয়ার্ল্ডের জন্য পরিচিত ছিল, সেই শহর ধীরে ধীরে রক্তক্ষয়ী গ্যাং যুদ্ধের দিকে এগোতে থাকে। নতুন প্রজন্মের অপরাধীরা আর শুধু চোরাচালানে সীমাবদ্ধ ছিল না, তারা অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ এবং প্রকাশ্য হামলাকে নিজেদের শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করতে শুরু করেন। এই পরিবর্তনের মাঝে হাজি মাস্তানের সাম্রাজ্য প্রথম বড় ধাক্কা খায়। ভারত সরকার চোরাচালান ও সাংগঠিক অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নেয়। সমুদ্র বন্দরগুলো নজরদারি বাড়ানো হয়, কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো আরও ক্ষমতা দেওয়া হয় এবং বৈধ অর্থের প্রবাহের ওপর কঠোর নজর রাখা শুরু হয়। ফলে বহু বছর ধরে যেভাবে তারা নেটওয়ার্ক প্রযোজিত হচ্ছিল তা আগের মতো কার্যকর থাকলো না। হাজি মাস্তান বুঝতে পেরেছিলেন যে সময় বদলে যাচ্ছে, তাই তিনি ধীরে ধীরে প্রকাশ্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যবসা, সামাজিক যোগাযোগ এবং জনহিতকর কর্মকাণ্ডে বেশি সময় দিতে শুরু করেন। তার লক্ষ্য ছিল এমন একটি পরিচয় গড়ে তোলা যেখানে মানুষ তাকে শুধু আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে নয়, বরং একজন প্রভাবশালী সমাজসেবী ও ব্যবসায়ী হিসেবেও মনে রাখেন। কিন্তু অতীত এখনও পুরোপুরি মুছে যায় না। তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত চলতে থাকে, কঠোর আইন প্রয়োগ এবং অপরাধ দমনের অভিযানের ফলে তিনি আইনের চাপে মুখে পড়েন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ একইভাবে প্রমাণিত হয়নি, তবুও তার প্রভাব আগের মতো আর ছিল না। যে মানুষ একসময় বোম্বাই বন্দরের অঘোষিত সম্রাট ছিলেন, তিনি ধীরে ধীরে জনজীবনে আড়ালে চলে যেতে শুরু করেন। একদিকে বোম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে শুরু হয় নতুন এক যুগ, নতুন গ্যাং, নতুন ডন এবং নতুন সংঘর্ষ শহরটিকে আরও অস্থির করে তোলে। ব্যবসায়ী কৌশলের জায়গা দখল করে নেয় সহিংসতা, গুলি, বিস্ফোরণ এবং গ্যাং ওয়ারের খবর প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। অনেক বিশ্লেষক মতে হাজি মাস্তানের যুগে অবসানের পর বোম্বাইয়ের অপরাধ জগৎ আরও অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে ওঠে। তবুও ইতিহাসে হাজি মাস্তানের নাম একটি বিশেষ কারণে আলাদা হয়ে আছে। তিনি এমন এক সময় আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দিয়েছিলেন যখন অপরাধ জগৎ মূলত চোরাচালান ও অনৈতিক নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ছিল। তার উত্থান দেখিয়েছিল কীভাবে অর্থ, প্রভাব এবং সম্পর্ক একটি বিশাল অবৈধ সাম্রাজ্য গড়ে তুলতে পারে। আবার তার পতন প্রমাণ করেছিল যে সাম্রাজ্য হোক না কেন, আইন, সময় এবং পরিবর্তনের সামনে শেষ পর্যন্ত কেউই অজয় নয়। কিন্তু হাজি মাস্তানের মৃত্যুর পর তার রেখে যাওয়া উত্তরাধিকারী কী ছিল? তিনি কি শুধু একজন কুখ্যাত ডন, নাকি বোম্বাইয়ের ইতিহাসে বদলে দেওয়া এক বিতর্কিত চরিত্র? 2004 সালে 25শে জুন বোম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি মাস্তান। তার মৃত্যু দিয়ে শেষ হয় এমন এক ব্যক্তির জীবন যিনি কয়েক দশক ধরে ভারতের আন্ডারওয়ার্ল্ড ব্যবসা এবং জনপ্রিয় সংস্কৃতি আলোচনায় ছিলেন অন্যতম পরিচিতি নাম। হাজি মাস্তানের জীবন ছিল অসাধারণ উত্থান ও বিতর্কে ভরা। তামিলনাড়ুর একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি বোম্বাইয়ের অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। তার কৌশল ছিল শক্তির পাশাপাশি পরিকল্পনা, সম্পর্ক ও অনৈতিক নেটওয়ার্কে গড়ে তোলা। এই কারণেই অনেক ইতিহাসবিদ তাকে বোম্বাইয়ের সাংগঠিক চোরাচালান চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ্য হিসেবে উল্লেখ করেন। তবে তার গল্পের আরেকটি দিকও রয়েছে। তিনি বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজের অংশ নিতেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের একটি ভিন্ন পরিচয় গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু এইসব কাজ তার অবৈধ কর্মকাণ্ডকে ন্যায্যতা দেয় না। তার সম্পর্ক একটি বড় অংশ চোরাচালান সহ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। এই বিষয়টি ইতিহাসে স্পষ্টভাবে লিপিবদ্ধ। হাজি মাস্তানের যুগ শেষ হওয়ার পর বোম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে নতুন প্রজন্মের ডনদের উত্থান ঘটে। তারা আগের তুলনায় আরও সহিংস এবং রক্তক্ষয়ী পথ বেছে নেয়। ফলে শহরটি দীর্ঘ সময় ধরে গ্যাংযুদ্ধ, চাঁদাবাজি এবং সংঘর্ষের ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হন। অনেক বিশ্লেষকের মতে হাজি মাস্তানের সময় অপরাধ জগৎ মূলত চোরাচালান ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ছিল।
কিন্তু পরবর্তী সময়ে সেটি আরও সহিংস রূপ নেয়। আজও হাজী মাস্তানের নাম নিয়ে বই লেখা হয়, গবেষণা হয় এবং চলচ্চিত্র নির্মিত হয়, কারণ তিনি শুধু একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা পরবর্তী ভারতের অর্থনীতি, রাজনীতি, সিনেমা এবং আন্ডারওয়ার্ল্ডের জটিল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার জীবন দেখিয়ে দেয় অবৈধভাবে অর্জিত ক্ষমতা ও সম্পদ যত বড়ই হোক তা কখনো স্থায়ী হয় না। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সাম্রাজ্যই পতন ঘটে। এটাই ছিল হাজী মাস্তানের সম্পূর্ণ গল্প, একজন সাধারণ ডক শ্রমিক থেকে বোম্বাইয়ের সবচেয়ে আলোচিত আন্ডারওয়ার্ল্ডের ব্যক্তিত্ব হয়ে ওঠার ইতিহাস।